হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা 17। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। এই উপন্যাসের আগের পর্বগুলো আমার চ্যানেলেই আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। কথা না বাড়িয়ে সোজাসুজি পর্বে আসি। ভেতরে মায়াদা থাকলে তো বুঝবেন কেন কাঁদছি। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন লোক একটা। কাঁদতে কাঁদতে কথাগুলো আওড়ে ছাদ বারান্দা ত্যাগ করে ঈশানী। ওদিকে ঈশানী যেতে না যেতেই চোয়াল শক্ত হয়ে এলো এরিসের। যদিও বা ঈশানীর কথাগুলো চিরন্তর সত্য, তবু এই মেয়েটার মুখে এসব কথা মোটেই শুনতে চায় না এরিস। ওর মুখে এসব শুনলেই তীব্র দহনে ভেতরটা চিরবিরিয়ে ওঠে এরিসের। সেই জের ধরে দুহাত মুষ্টিবদ্ধ করে রাগের তবে এরিস বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, একদমই পারো না। নভেম্বরের শেষ সপ্তাহ চলমান। এই সময় বছরের সবচেয়ে শীতলতম সময় পার করছে পুরো রাশিয়া। দিনরাত 24 ঘন্টায় তাপমাত্রা ঝুলে আছে মাইনাসের কাঁটায়। সারাবেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথরখণ্ডের রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেত রঙা বরফকুচির আড়ালে। প্রকৃতির এহেন বৈরী আচরণে জনজীবন ব্যাহত। ঠিকমতো রাস্তা চিনে পথ এগোনোও মুশকিল। অথচ এমন বৈরী আবহাওয়ার মধ্যেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণে ছুটছে ঈশানী। যদিও রাস্তা চেনার উপায় নেই, হাঁটু সমান বরফের মধ্যে দিয়ে কোনো মতো সামনে এগোনোর প্রচেষ্টায় বলা যায়। তবে এ বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় ঠিক জানা নেই ঈশানীর। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতা প্রকট। এবার এরিসের হাতে ধরা পড়ে গেলে এ জীবনের আর রক্ষা নেই। সেই ভেবে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় ঈশানী। বোকাশোকা মেয়েটা প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটছে ঠিকই, কিন্তু আদৌ সামনে এগোচ্ছে নাকি ওই জায়গাতেই বারবার ঘুরপাক খাচ্ছে তা ঠিক বোধগম্য নয় ওর। বরাবরের মতোই ওর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ভীত সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায়। এই পেন্ট হাউস, এই খারাপ মানুষগুলো, এই মাফিয়ার কালো দুনিয়া, সব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়। কিন্তু সেটা কি আদৌ ওর ভাগ্যে আছে? মাফিয়া বস এরিস কি এত সহজেই পালাতে দেবে নিজের শিকারকে? তবে পেন্ট হাউস থেকে পালিয়ে আসার জন্য ঈশানী নিজেও আজ কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে। সুযোগ নিয়েছে ফ্লোরা মেয়েটার আন্তরিকতার। কে জানে ঈশানীকে না খুঁজে পেলে এরিস ঠিক কি শাস্তি দেবে ফ্লোরাকে। ফ্লোরা নিজেও নিশ্চয় এই মুহূর্তে উন্মাদের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ওকে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা, ফ্লোরা এসেছিল ঈশ্বর নিকট ক্ষমা চাইতে। শুভ্রাকে হারিয়ে গত 3 দিন ধরে ফ্লোরার মুখোমুখি হয় না ঈশানী। মেয়েটাকে দেখলেই কেমন মাফিয়াদের দোসর মনে হয় ওর চোখে। তখন অভিমান হয়, কান্না পায়। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী, সবার সামনে দুঃখ প্রকাশ কিংবা কেঁদে ভাসানোর স্বভাব ওর নেই। অগত্যা গত কয়েকদিন ধরে ঘরে চৌখাট মারাই না ইস্যু। আর না তো ফ্লোরা নিজে থেকে কখনো সাহস করে কথা বলতে আসে ওর সঙ্গে। কথা বলার ইচ্ছা হলেও প্রগাঢ় অপরাধবোধ ভেতর থেকে দমিয়ে দেয় ওকে। গত 3টা দিন ভীষণ মন খারাপের সাথে এভাবে কেটেছে ওদের। এরই মধ্যে এরিসন এই পেন্ট হাউসে কোনো এক বিশেষ কাজে রাশিয়ার বাইরে গিয়েছে সে। ইস্যুর সঙ্গে এমন মনোমালিন্য ফ্লোরার আর সহ্য হচ্ছিল না মোটেই। অগত্যা ভেতরের সংকোচটুকু জমিয়ে আজ 3 দিনের মাথায় সকাল সকাল কড়া নেড়েছিল ইস্যুর ঘরের দরজা। টোকা পড়লে ঈশানী দরজা খুলে দেয় নির্দ্বিধায়। ও নিজেও বোধহয় মেয়েটার প্রতি অভিমান পুষে রাখতে চাইছিল না আর। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করার পরেও ফ্লোরা কথা এগোনোর জন্য আগ বাড়িয়ে বলে, আসবো ভেতরে? ঈশানী বাকশূন্য, নিষ্প্রভ ওর নীল চোখের মণি। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নড়ানো দুষ্কর। ঈশানী চুপ হয়ে আছে দেখে ফ্লোরা একা ইতস্তত গলায় বলতে আরম্ভ করলো, আসলে ইস্যু, তুমি যা ভাবছো তা নয়। মাফিয়াদের সঙ্গে জীবন কাটালেও আমি মোটেও ওদের মতো নিষ্ঠুর নই। আর না তো ওরা আমাকে নিজেদের পাপ কাজের সঙ্গে জড়িত রাখে কখনো। আমি আসলে বুঝতে পারিনি পায়রাটা যে তোমার। তাহলে কখনোই আমি। ফ্লোরাকে কথার মাঝে থামিয়ে দিল ঈশানী। শুষ্ক অধরে কিঞ্চিত হাসি রেখা টেনে বলল, আমি বুঝতে পেরেছি ফ্লোরা, তুমি কখনো এটা ইচ্ছে করে করনি। আর না তো সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়েছে আমার। আমি নিজেও ভীষণ লজ্জিত। অন্তর্মুখী মেয়েটাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরে ফ্লোরা। ওর কাণ্ডে বিস্ময়ে হয়ে যায় ঈশানী। এর আগে কোনো দিনেও কেউ এভাবে জড়িয়ে ধরেনি ওকে। ঈশানী বেশ সংকুচিত, সেই সঙ্গেও পুলকিতও বটে। ফ্লোরা আলতো করে হাতে ঈশানীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি বলছো? তুমি আর রাগ করে নেই? ধীর গতিতে নিজের এক হাত আলতো করে ফ্লোরার পিঠে ছোঁয়ালো ঈশানী। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, একদম রাগ করে নেই, বিশ্বাস করো। তুমি প্লিজ আর এভাবে অনুশোচনা করো না, আমার খারাপ লাগে। মেয়েটা সত্যিই সরল আর পবিত্র, নির্দ্বিধায় যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো এক বিশাল সমুদ্রের ন্যায় উদ্দাম হৃদয় আছে তার।
সেই ভেবে নিদারুণ খুশিতে ফ্লোরা হুট করেই বলে ওঠে, আজ পেন্ট হাউসে কেউ নেই, স্নোফল দেখতে যাবে? এটা আমাকে ক্ষমা করে দেওয়ার রিওয়ার্ড বলতে পারো। ফ্লোরার কথায় মলিন হাসল ঈশানী, অবিশ্বাসের স্বরে বলল, আমাকে ওরা পেন্ট হাউসের বাইরে যেতে দেবে ভেবেছ? তাছাড়া ঈশানীর কথার ফাঁকে হাল ঝুঁকিয়ে ফ্লোরা বলে, এরিস তো নেই, তাছাড়া আমি তুষারকে ফ্যাক্স পাঠিয়ে অনুমতি চেয়ে নেব। আর দূরে তো কোথাও যাব না, পেন্ট হাউস এরিয়ার মধ্যেই থাকবো। প্রথমে দ্বিধাবোধ করলেও এরিসের পেন্ট হাউসে না থাকার খবরটাতে চমকালো ঈশানী। কোনো এক অজানা কারণে অচানক খুশিতে ঝিলিক দিয়ে উঠল ওর দু চোখ। বুকের ভেতর জড়ো হলো মুক্ত হওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নাজুক মেয়েটার ভেতর ভেতর কিয়তক্ষণ ভাবলো কিছু একটা, অতঃপর চট করে সন্ধিহান গলায় ফ্লোরাকে বলল, সত্যি বলছো বাইরে নিয়ে যেতে পারবে? মিথ্যে আশা দিও না কিন্তু। ফ্লোরা অক্ষিপল ছেড়ে ইস্যুকে আশ্বস্ত করে বলল, পারবো রে বাবা, পারবো। সেই যে ফ্লোরার সঙ্গে পেন্ট হাউসের বাইরে পা রাখার সুযোগ পেয়েছে, সেটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে পালানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। তুষারের অনুমতি ছিল বলে গার্ডসরা তখন কিছুই বলেনি ওদের, কিন্তু এতক্ষণে হয়তো ঈশানীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে তারাও। অনেকক্ষণ ধরে দৌড়ানোর কারণে ঈশানী দুর্বল, সেই সঙ্গে ভীষণ আতঙ্কিত। যত দ্রুত সম্ভব দিনের আলো থাকতে থাকতে এরিস ইউভানের রেস্ট্রিক্টেড এলাকা ত্যাগ করতে হবে ওকে। কিন্তু এই বরফে চাদর ঢাকা মৃত নির্জীব জঙ্গলের শেষই বা কোথায়? দিশাহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ের সামনে এগিয়ে যাচ্ছিল ঈশানী। ওর পরনের ওভারকোটটা এক স্তর বরফ জমে পুরো হয়ে গিয়েছে প্রায়। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবুও সেসবের তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মধ্যে ছুটছে মেয়েটা। এভাবে একটা পর্যায়ে এসে আকস্মাৎ নিজের নরম বাহুতে গ্লাস পরিহিত একটা শক্ত হাতের হ্যাঁচকা টান অনুভব করতেই হন্যে হয়ে ছোট পা দুটো অকস্মাৎ থমকে গেল ঈশানুর। ধরা পেয়ে যাওয়ার প্রবল আতঙ্কে গলা শুকিয়ে কাট, পালানোর কায়দা নেই। অগত্যা সেখানে দাঁড়িয়ে পড়ে শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ঈশানী। দেখলো একটা কালো আলখেল্লা পরিহিত রাশিয়ান লোক। ঈশানী যতটুকু মনে পড়ে তাতে এই লোক এরিস কিংবা তার পেন্ট হাউসের কেউই নয়। ঈশানী তাকে পেন্ট হাউসে দেখেনি ঠিকই, তবুও লোকটার এই অনাকাঙ্ক্ষিত দর্শনে আশ্বস্ত হতে পারল না ও। যদি এই লোকটা এরিসের গুপ্তচর হয় তখন? ভয়ে কুণ্ঠিত হয়ে লোকটা থেকে নিজের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো ঈশানী। লোকটা ছাড়লো না ওকে, বরং সরু বাহুটার কবজিবন্দি রেখে রুশ ভাষায় বোঝাতে লাগলেন কিছু একটা। লোকটা স্থির হয়ে কথা বলছে দেখে মনে হচ্ছে যে সে ইস্যুকে ধাতস্থ করতে চাইছে কিছুটা, কিন্তু এতেও অস্থিরতা কমল না ঈশানীর। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টাতে অবিরত রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাত ধরেছেন কেন? কি চাই? ছাড়ুন। লোকটা হাতের বাঁধন দৃঢ় করে স্থবির কণ্ঠে আরও কিছু বলল, যা কোনো কিছু বোধগম্য হলো না ঈশানীর। অস্থিরতা বেড়ে গেল ওর মাঝে। ভেতরের নাজুক শঙ্কিত সত্তাটা বেরিয়ে আসতে চাইছে যেন। মেয়েকি আত্মবিশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছে অনর্গল ঝরতে থাকা অশ্রুকানার আড়ালে। ঠিক এমন সময় ঈশানী খেয়াল করলো একটু দূরেই বরফে ঢাকা ক্রিসমাস গাছের আড়াল থেকে ক্যামেরার সাহায্যে ও ছবি ধারণ করছে কেউ। গাছের আড়ালে দাঁড়ানো লোকটাকে দেখে কান্নারত অবস্থায় থমকে গেল ইস্যু। ভেতর ভেতর নতুন করে বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল ওর মসৃণ ফর্সা মুখমণ্ডল। বুকের ভেতর ক্রমশ বেড়ে ওঠা উঁচা টান উত্তেজনায় তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল ও, কে আপনি? এভাবে ছবি তুলছেন কেন? ঈশানীর কথায় কোনোরূপ কর্ণপাত করে না লোকটা, উল্টে কুটিল হেসে ফের ক্যামেরাতে হাত চালায় তড়িৎ বেগে, যেন কোনো কিছুর জন্য বড্ড তাড়া তাদের। ক্রমাগতিক একাধিক ফ্ল্যাশের আলোয় হকচকে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয় ঈশানী। চোখ দুটো বন্ধ রেখে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা। কাঁদতে কাঁদতে নতুন উদ্যমে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে আকুল স্বরে বলে ওঠে, যেতে দিন দয়া করে। কেন আটকে রেখেছেন আমায়? আপনাদের তো আমি চিনিও না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছেন? কী ক্ষতি করেছি বলুন? কথা শেষে ফের ক্রন্দনরত ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো ওর কণ্ঠনালী ভেদ করে। ওর ভেজা নরম চোখ দুটো তখনও বন্ধই ছিল, কোনো কিছুর আঁচ করার সুযোগ ছিল না মোটেই। ঠিক এমত অবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে হুট করে এক বিকট গগনবিদারী আওয়াজে কেঁপে উঠল বিস্তৃত গোটা জঙ্গল। আকস্মাৎ আওয়াজে লাফিয়ে উঠে তড়াক চোখ খুলে ফেলল ঈশানী। সঙ্গে সঙ্গে ঝপাত করে ওর মুখের ওপর আছড়ে পড়ল এক খাবলা তাজা রক্ত। মুখের ওপর রক্তের উৎকট গন্ধ, চোখের কর্নিস বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে সেগুলো। সামনের দৃষ্টিপাত পুরোপুরি রক্তে রঞ্জিত। অগত্যা হাতের সাহায্যে চোখটা পরিষ্কার করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। অবিশ্বাস্য নজরের সামনে তাকাতেই বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ে ওর নেত্রদ্বয়।
স্নিগ্ধ বরফে ঢাকা ধবধবে সাদা জমিনে এমন রক্তের বন্যা দেখে শরীর শিউরে উঠতে না উঠতেই বুকের ওপর দুহাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে সামনে লোকটার দিকে চাইল ইস্যু। দেখলো এতক্ষণ যাবৎ ওর বাহু ধরে রাখা রাশিয়ান লোকটার হাতের বাঁধন ঢিলে হয়ে গিয়েছে ইতিমধ্যে। স্থির শূন্য চোখ দুটো খোলা রাখা অবস্থাতে বিনা বাক্যে ধীরে ধীরে সম্মুখে ঢলে পড়ছে মানুষটা। দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি সে অনেক আগেই হারিয়েছে, সেই সাথে শ্বাস প্রশ্বাসটুকুও। ঈশানী আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখল লোকটার মাথার অগ্রভাগ থেকে জলরশ্মির ন্যায় গলগলিয়ে বেরিয়ে আসছে ভীষণ তাজা রক্তস্রোত, যা দেখে মুহূর্তেই আটকে ওঠে ঈশানী। এ কেমন দুনিয়া! কত সহজেই না জলজান্ত মানুষটা চোখের সামনে নিথর এক মৃতদেহে পরিণত হলো। এসব নৃশংসতার সঙ্গে মোটেই পরিচিত নয় ও। তার ওপর সদ্যমৃত লোকটার মূর্তির ন্যায় সোজা ঢলে পড়ছে ওর দিকে। এক্ষুনি সরে না দাঁড়ালে হয়তো ওর গায়ে এসেই আছড়ে পড়বে রক্তাক্ত শরীরটা। ভয়ের চোটে শরীরের রক্ত হিম হয়ে এলো ওর। তৎক্ষণাৎ চিৎকার করে দুহাতের ধাক্কায় দূরে সরিয়ে দিল আলখাল্লা পরিহিত মৃত লোকটাকে। লোকটা দৃশ্যপটের আড়াল হতে না হতেই ঈশানের অক্ষিপটে ভেসে উঠল আরেক ভয়াতুর দৃশ্য। সামনে ওর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ওর আসন্ন বিপদ, স্বয়ং এরিস ইউভান। প্রকৃতিকে আপর তুষারপাত এখনও বহমান। পেঁজা চুলের মতো শুভ্র তুষারপাত মাঝেও এই কালো কোট পরিহিত স্নিগ্ধ মানবের ধারালো চেহারাটা আচমকা ভেসে উঠল ঈশানীর চোখে, যার পায়ের কাছে লকলকে কুটির চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে বরফের কুচির সঙ্গে মিলেমিশে যাওয়া ধপধপে সাদা বৌদ্ধ। আপাতত হিংস্র প্রাণীটির দুচোখ ঈশ্বর পায়ের কাছে পড়ে থাকা নির্জীব রক্তাক্ত শরীরটার দিকে নিবদ্ধ। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে খাবে লোকটাকে। ঈশানী এক পল চাইল বোজোর পানে, অতঃপর দৃষ্টি সরিয়ে আতঙ্কিত নজরে পরখ করল এরিসকে। হাতে রিভলভার নিয়ে এদিকেই এগিয়ে আসছে সে। গলার মাঝে কোনো তরল অবশিষ্ট নেই আর। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় আর শঙ্কিত মানবী বোধহয় ঈশানী। এরিস সময় দিল না ভাবার। বোজোর থেকেও দ্রুত বেগে এগিয়ে এসে থাবা বসালো ঈশানীর কণ্ঠনালীতে। কড়া পড়া খড়খড়ে হাতের ওপর নরম কণ্ঠনালীটা চেপে ধরে রাগে গর্জন করে উঠল সে। কি মনে হয় আমি বাদে রাশিয়ার সবাই খুব ভালো মানুষ? এরিসের পেন্ট হাউস থেকে পালানোর স্পর্ধা হয় কি করে তোমার? আমি এইখানে এরিস যে এত রাগের মাঝে ওকে তুমি বলে, এটা হেব্বি লাগে আমার। মুহূর্তেই মুখের মাঝে রক্তের নোনতা স্বাদ অনুভব করে ঈশানী। নীল রঙা অসহায় চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসের বাধাপ্রাপ্ত হওয়ার কন্দনরত ফ্যাকাশে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে আপনা আপনি। এরিস ছাড়ে না ঈশানীকে, বরং হাতের বাঁধনে কোনোরূপ পরিবর্তন না এনেই অন্য হাতে ট্রিগারে পেশ করে গুলি বসিয়ে ঝাঁঝরা করে দেয় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা স্পাইডার বক্ষস্থল। বিভীষিকায় পরিণত হয়েছে ঈশানীর মুক্তির আকাঙ্ক্ষা। এতক্ষণে তুষার আর ফ্লোরাও এসে হাজির হয়েছে সেখানে। বোঝো গন্ধ শুকে এগিয়েছিল বলে এরিস খুব তাড়াতাড়ি খোঁজ পেয়েছে ঈশানীর। কিন্তু তুষার আর ফ্লোরাকে বরফে চাদরে ঢাকা জঙ্গলের মাঝে এই জায়গাটা খুঁজে পেতে বেগ পোহাতে হয়েছে বেশ। ওরা বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে আছে হত্যাযজ্ঞের থেকে। সামনের বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরার দিকে চাইল তুষার। মেয়েটাকে জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর পাশে। সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে গম্ভীর স্বরে তুষার বলে, আমার পেছন পেছন এত দূর আসতে নিষেধ করেছিলাম না? এখন এসব দেখতে ভালো লাগছে? ক্ষমা করে দিন না। মুখ কাচুমুচু করে অত্যন্ত নিচু স্বরে বাক্যটুকু উচ্চারণ করে ফ্লোরা। ক্ষমা? কিসের ক্ষমা? এত বড় একটা অন্যায় করে এখন আবার ক্ষমা চাইতে এসেছো? ছোট্ট করে উচ্চারণ করে ওপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা। তুষার রাগান্বিত হলো। মেয়েটা এত ছেলে মানুষ কেন? এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থেকেও একটুও চালাকচতুর হতে পারলো না এই বোকা ফ্লোরা? সেইভাবে বিরক্তকর আওয়াজ বেরিয়ে এলো তুষারের মুখ থেকে। সে দাঁত কটমট করে বলল, কে বলেছিল ঈশানীকে নিয়ে বের হতে? আমি বলেছিলাম? নাকি তুমি আমাকে একবারও জানিয়েছিলে যে তোমার সঙ্গে এই ঝামেলার বস্তাও বের হবে? আগেরবার যখন চোখ খুলে দিয়ে পালিয়ে গিয়েছিল তখনও শিক্ষা হয়নি? বোকা মেয়ে একটা। তুষারের কথার প্রত্যুত্তর না করে নাক টানল ফ্লোরা। হাতের পিঠ দিয়ে অক্ষির কোণে জমে থাকা তপ্ত জলটুকু মুছে নিল আলগোছে। অতঃপর ঈশানী আর এরিসের দিকে দৃষ্টিপাত করে মিনমিনিয়ে বলল, এরিসকে থামান দয়া করে, ইস্যুকে মেরে ফেলবে তো। ফ্লোরার ইশারা অনুসরণ করে তুষার এক পল সামনে দৃষ্টিপাত করে নির্বিকার কণ্ঠে বলল, আই থিঙ্ক এরিস অনেক ধৈর্য ধারণ করেছে। সরল কপাল নিমেষে বেঁকে গেল ফ্লোরার। সে উদ্ভট আওয়াজ করে বলল, মানে? এই যে দেখতে পাচ্ছ এরিস মিস ব্লু আইড অ্যাঞ্জেলের গলা চেপে ধরে গজরাচ্ছে, কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এরিস অমন কিছু করতো না। কি করতো তাহলে?
কলিজা হাতে নিয়ে ভয়তে আওয়াজে প্রশ্ন ছুড়ল ফ্লোরা। ক্রূর হাসিতে ঠোঁট বাঁকালো তুষার। ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলেও চোখ দুটোতে রহস্যের কপটতা ধরে রেখে তুষার জবাব দিল, সোজা মাটিতে গেড়ে দিত। বারবার করে সতর্ক করেছিলাম তোমায়, এরিস ইউভানের সঙ্গে লাগতে এসো না। আমাকে চ্যালেঞ্জ করে প্যারিসের দুঃসাহস দেখিও না। কিন্তু তোমার শিক্ষা হয়নি। এতবার নিষেধ করার পরেও আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। কি ভেবেছিলে পাইথন লিডারকে টেক্কা দিয়ে এতই সহজ? ঈশানী কথা বলতে পারছে না। কণ্ঠনালীর প্রচণ্ড চাপে ঠোঁটের আগা এসে আটকে আছে রুহুটা। তীব্র যন্ত্রণায় সমগ্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোখ দিয়ে অনর্গল ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই এরিস বলল, বলেছিলাম আমি হার্টলেস। বিশ্বাস হয়নি তাই না? এবার থেকে ঠিকই বিশ্বাস হবে। পাইথন লিডারকে চ্যালেঞ্জ করার ফল কতটা ভয়াবহ যন্ত্রণা বই আনবে তোমার জীবনে, সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি। ঈশানী মরে যাচ্ছে, দম আটকে এসেছে ওর। এবারের মতো বাঁচতে চাই শুধু। অগত্যা এরিসের হাত থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াসে অস্থির হয়ে এলোমেলো কদমে পিছিয়ে দেয় দুর্বল মেয়েটা। এরিসের চোখের মাঝে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। সেও লম্বা পা ফেলে এগোতে শুরু করে সামনের তালে, সমান তালে। এভাবে পেছাতে গিয়ে এক পর্যায়ে ঈশানীর পায়ে এসে আটকায় স্যাঁতস্যাঁতে কোনো এক অজ্ঞাত বস্তু। এরিসের হাতের বাঁধনে আবদ্ধ থেকে আর চোখে সেদিকে এক পল নজর বলায় ভীত মেয়েটা। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের জন্য নিচে তাকানোর সঙ্গে সঙ্গে চোখের রং পাল্টে গেল ওর। গা ঘিনঘিনিয়ে ভয়ানক এক দৃষ্টিপট চোখের সামনে ভেসে উঠতেই আতঙ্কের শেষ সীমানা ছাড়িয়ে দুহাতে শক্ত করে এরিসের ওভারকোটটা খামচে ধরে আকস্মাৎ গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল ঈশানী। ঈশানীর চিৎকারের আওয়াজটায় ভ্রম কাটে এরিসের। সে তৎক্ষণাৎ ঈশানীর গলা ছেড়ে হাত সরিয়ে দৃষ্টিপাত করে নিচের দিকে। তীক্ষ্ণ চোখ দুটো ছোট ছোট করে পায়ের কাছে তাকাতেই দেখতে পায় একটু আগে সেই রুশ লোকটার মরদেহটা ছিন্ন ভিন্ন করে হুবলে খেয়ে একেবারে নাড়িভুড়ি বের করে ফেলেছে বোঝো। এহেন বিভৎস দৃশ্য দ্বিতীয়বার দেখার সাহস হলো না ঈশানীর। প্রথমবারের গগন কাঁপানো চিৎকার দিয়ে গড়গড় করে বমি জোয়ার ভেসিয়ে দেয় এরিসের সমস্ত শরীর। মেয়েটার এরূপ মাত্রাতিরিক্ত সাহস দেখে এরিসের মস্তিষ্কটা চড়াত করে জ্বলে উঠল ফের। ঝাঝালো মেজারের বহিঃপ্রকাশ ঘটিয়ে পুনরায় ইস্যুকে কিছু বলতে যাবে তার আগে চেতনা হারিয়ে শীর্ণকায় শরীরের সমগ্র ভার ছেড়ে শূন্যে লটিয়ে পড়ে ঈশানী। বরাবরের মতো মাটি স্পর্শ করার আগেই ওর দুর্বল শরীরটিকে বাহুবাধ্য করে নেয় এরিস। এরিসের হাতের ওপর গা ছেড়ে পড়ে আছে ঈশানী। রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো আলগোছে হয়ে লেপটে আছে ওর সমগ্র মুখমণ্ডলে। মুখের সাহায্যে ফু দিয়ে বিনা বাক্য চুলগুলো আলগোছে সরিয়ে দেয় এরিস। পরক্ষণে মেয়েটার শুকনো চেতনাহীন ফ্যাকাশে মুখের দিকে অনিমেষ চেয়ে হাসকি ছাড়ে বলে ওঠে, বারবার নিজের এই সরল মুখটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? টনটনে মাথা ব্যথায় কাতরাতে কাতরাতে ঠিক যেই মুহূর্তে চোখ খোলে ঈশানী, তখন সকাল ছাপিয়ে সন্ধ্যা রাত। চেতনা ফিরে আসা মাত্রই কাঁচের দেয়াল ভেদ করে বাইরের অবিরাম তুষারপাত দৃষ্টি বোলালো মেয়েটা। কিয়তক্ষণ সেদিকে নজর বুলিয়ে ইস্যু বুঝল ও ইতিমধ্যে এরিসের সেই চিরাচরিত পেন্ট হাউসে রয়েছে। এটাই বোধহয় ভবিতব্য। দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরে আহত বাতাসটুকু বের করে দিয়ে চোখ ঘোরায় ঈশানী। সামান্য নড়াচড়া করে উঠে বসার চেষ্টা চালালে চট করে কেউ একজন বাদ প্রদান করে আদুরে শাসন করে বলে, প্লিজ ডোন্ট গেট আপ। লোকটার গমগমে আওয়াজে অপরিচিত ঠেকল ইস্যুর কানে। সহসা চোখ উঁচিয়ে সামনে দৃষ্টিপাত করতেই দেখল একজন চশমা পরিহিত মাঝবয়সী রুশ লোক যত্ন সহকারে স্যালাইন খুলছে ওর বাহু থেকে। লোকটাকে ডাক্তার মনে হচ্ছে, কিন্তু ওই পেন্ট হাউসে ওর জন্য কেই বা ডাক্তারের ব্যবস্থা করবে? এটা তো অসম্ভব। সন্দেহের বশবর্তী হয়ে ঈশানী নড়চড়ে বসতে চাই ফের। তখনই কোথা থেকে যেন ফ্লোরা এগিয়ে এসে দুহাহু ধরে শান্ত করে ঈশানীকে। মিষ্টি হেসে ওকে আশ্বস্ত করে বলে, এখন কেমন লাগছে ইস্যু? ফ্লোরার এই নিষ্পাপ সম্মোহনী হাসিতে মনটা বিষণ্ণ হয়ে পড়ে ঈশানীর। মনে পড়ে যায় মুক্তির লোভে নিজের করা একাধিক কপটতার কথা। তবুও মেয়েটা এত স্বাভাবিক কি করে আছে? কি হলো, তুমি কি এখনো অসুস্থ বোধ করছো ইস্যু? ফ্লোরার মৃদু আওয়াজে ভ্রম কাটে ঈশানীর। চারিদিকে অবলোকন করে ও দেখতে পায় সবকিছু স্বাভাবিক শান্ত। এক ফোঁটা রক্তের চিহ্ন নেই কোথাও। এমনকি ওর পরনের জামাকাপড়গুলো অত্যন্ত পরিপাটি। চারিদিকে বিষণ্ণ নজর বুলিয়ে জিহ্বা দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে পাশে দাঁড়ানো মাঝবয়সী লোকটাকে ইশারা করে মৃদুস্বরে ঈশানী জিজ্ঞেস করে, উনি কে ফ্লোরা? ঈশানীর পাশে বসে ওর হাতের মাঝে হাত রেখে ফ্লোরা জবাব দেয়, উনি ডক্টর মাদভেই, এরিসের পার্সোনাল সার্জন। পার্সোনাল সার্জন? প্রশ্নটা করার সময় ভ্রু কুঞ্চিত করে ফেলল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়ে ফ্লোরা। দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বলে, প্রত্যেক 1-2 মাস পরই কোনো না কোনো কারণে সার্জারি প্রয়োজন পড়ে এরিসের। এই জন্যই তো বুলেটের আঘাতের অভাব নেই ওর শরীরের।
ফ্লোরার কথা ঈশানী এবার কৌতূহল কণ্ঠে শুধালো, কিন্তু এরিসের পার্সোনাল সার্জন এখানে কেন? কেন আবার তোমাকে ট্রিটমেন্ট করার জন্য? কিন্তু কে ডেকে পাঠিয়েছ ওনাকে? ঈশানীর শেষ প্রশ্নে ফ্লোরা কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে অজ্ঞাত স্বরে বলল, সেটাই তো জানি না। ফ্লোরার কথার পাছে আগ বাড়িয়ে আরও কিছু জিজ্ঞেস করতে চাইল ঈশানী, তবে ওকে আর কোনোরূপ কথা বলার ফুরসত না দিয়েই দরজার কাছ থেকে একজন গার্ড ডেকে উঠল সশব্দে, জানালো, অফিস রুমে যেতে হবে, এরিস ডাকছে তোমায়। গার্ডদের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঢোক গেল ঈশানী। মনে মনে ভাবতে লাগলো, এবার তাহলে কি হবে? নিস্তব্ধতায় ছেয়ে আসে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে এক মনে কপালে আঙুল স্লাইড করছে এরিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রভ, দাঁতের সাহায্যে অধর কামড়া রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বসটা। ঠিক এমন সময় ভিজিয়ে রাখা দরজাটা ঠেলে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতে প্রশ্ন ছুড়ল এরিস, ডক্টর মাদভেই এসেছে? তুষার হ্যাঁচচক মাথা নাড়িয়ে জানায়, এসেছে। এরিস এবার সোজা হয়ে পিঠ টান টান করে বসল চেয়ারে। আইপ্যাডটাতে সূক্ষ্ম নজর বুলিয়ে জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে রাজবাড়ি আওয়াজে বলল, লাশ দুটোকে পেয়েছো? পুনরায় মাথায় নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণে চিন্তিত স্বরে বলে, লাশ দুটোকে পাওয়া গেলেও ক্যামেরাটায় খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের ওপর নাড়াতে নাড়াতে এরিস বলল, ইট ওয়াজ এ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল, আর জঙ্গলেই বা কী করছিল? নাক টেনে বুক ভর্তি বাতাস পুড়ে নিল তুষার। অতঃপর এরিসের প্রশ্নের প্রত্যুত্তর করে বলল, এখানেও ট্র্যাপ। দুজনদের মধ্যে একজন ড্যানিয়েলের সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো, আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। এরিসের কণ্ঠে ভয়াবহ ক্ষুব্ধতা। তুষার একটু আগ বাড়িয়ে তির্যক ভ্রু উঁচিয়ে বলল, ওদের অপরাধ কৈফিয়ত চাইছ? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো এরিস। ওর দৃষ্টি অনুসরণ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলে, ওফ, ভুলে গিয়েছিলাম, এরিস ইউজান তো আবার কাউকে কৈফিয়ত দেয় না। তুষারের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিচলে হাসল এরিস। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপটে থাকা ঘন চুলগুলোকে ব্যাকবাস করে এরিসের উদ্দেশ্যে গভীর স্বরে বলে ওঠে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট সি ইজ সো এক্সপেন্সিভ। দুবাই শেখদের মনের রানী। তুষারের কথায় উপহাস করে চোখ উল্টালো এরিস। কোনরূপ দ্বিধাবোধ না করে নির্বিকার গলায় বলল, সো হোয়াট? এরিসের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে অহেতুক বিদেয় করে বলছে সো হোয়াট? সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে দেখে। কণ্ঠে নিদারুণ গভীর জোর টেনে এরিস বলে, লিসেন, সস্তার জিনিসে টাচ করতে ভালো লাগে না আমার, বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরও এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগেই মুখের ওপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় এরিস। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছুই না, ইউ ক্যান লিভ নাও। তুষার আর কী বা করবে? মনে মনে নিজের বসকে চরম আনরোম্যান্টিক উপাদান দিয়ে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ ছেড়ে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতেই অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিঁচড়ে অফিস কক্ষে এনে হাজির করেছে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিল না বলে ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে এরিসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, যেন কালো দণ্ডপ্রাপ্ত আসামিকে যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে এরিসের পানে এক পাল চাইল ঈশানী। ওর নিলম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল এরিসের খড়খড়ে উত্তপ্ত হৃদয়টা। একই সঙ্গে চড়াও হওয়া ক্রোধে ভলভলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গার্ডটাকে উদ্দেশ্য করে চোয়াল শক্ত করে এরিস বলে ওঠে, টাচ করতে নিষেধ করেছিলাম। আতকে ওঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গার্ডটা। মাথা নুইয়ে কুর্নিশ জানিয়ে থমথকে মুখে বলে, আসলে বস, উনি আসতে চাইছিলেন না, তাই আর কি। রুলস ইজ রুলস। আসতে না চাইলে পায়ে ধরে অনুনয় করে আনবে, তবুও টাচ করা যাবে না। নাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্ত নজরে এরিসকে কুর্নিশ জানিয়ে তাড়াহুড়ো পায়ে কক্ষ ত্যাগ করল লোকটা। ওদিকে এরিসের কথায় হতবিহ্বল ঈশানী।
একটু আগে এসব কী বললো লোকটা? আদৌ নিজের সেন্স থেকে কথা বলেছে, না নিসার ঘরে ভুলভাল বকছে? আচ্ছা, জ্বরটর হয়নি তো ওনার? হাজারটা ভাবনায় বিভোর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেটে এলো এরিসের কর্কশ আওয়াজে। আই থিঙ্ক তুমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওটাই তোমার জন্য বেস্ট অপশন। না! আকস্মাৎ শিউরে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দদুর্গ উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে দুহাত জোর করে ক্ষমা চাইল এরিসের কাছে। এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানের নিকট এগিয়ে এলো এরিস। এক হাঁটু ভর করে ওর মুখোমুখি হয়ে বসল। ইস্যু জোর করা হাত দুটো চেপে ধরে নিজ হাতে। অতঃপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার কন্দনরত মুখের পানে চেয়ে তাতে দাঁত পিষে হিসিয়ে বলে, কতবার বলেছি আমার সামনে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই এম হার্টলেস। জানি। ঈশানীর মুখে এই জানি শব্দটা কেন যেন মোটেই ভালো লাগে না এরিসের। ভেতরের পৈশাচিক সত্তাটা হল্লা করে উঠল মুহূর্তেই। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় এরিস বলল, জেনে থাকলে পালিয়েছ কোন সাহসে? আমার সাথে লাগতে আসতে বারণ করিনি? ঈশানী ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তো লাগতে আসিনি, মুক্ত চেয়েছি শুধু। সেটা তো জীবনে পাবে না। এরিস ইউয়ানের হাত থেকে মুক্তি নেই তোমার। চ্যালেঞ্জ করছেন? এত কিছুর পরেও মেয়েটার জিদ কমেনি একরত্তি। অগত্যায় ওর হাত দুটো ওপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্ষুব্ধ স্বরে এরিস বলে, করছি, চ্যালেঞ্জ করছি। মুক্তি তো দূরে থাক, এরিস ইউভানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবো না তুমি কোনোদিন। কথা শেষ করে এক ঝটকায় ঈশানীকে দূরে ঠেলে দেয়। লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে এরিস। বেসমেন্টের টর্চার শেল থেকে ভেসে আসছে হৃদয় বিদারক বিভৎস চিৎকার। যদিও বেসমেন্টটা পুরোপুরি সাউন্ড প্রুফ, তবুও বিরক্ত হয়ে কানে ইয়ারপড গুজল এরিস। দু ঠোঁটের ফাঁকে ধরালো সিগারেটের জ্বলন্ত শলাকা। সেভাবেই পকেটে হাত গুজে ওকে এক ধ্যানে তাকিয়ে রইল ভেন্টিলেটর থেকে আগত এক ফালি নিয়ন আলোর রশ্মির দিকে। একটু আগের সেই গার্ডটা আঙুলের নখগুলো তুলে নেওয়া হয়েছে বেজায় নিঃশস্যভাবে। তার চিৎকারের আওয়াজে আপাতত কাঁপছে পুরো বেসমেন্ট। চিৎকারের এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজে বলল, কি অন্যায় করেছি আমি? ঠোঁটের ফাঁক গলিয়ে ধোয়ার কুণ্ডলে ছেড়ে নির্বিকার কণ্ঠে বিড়বিড়ালো এরিস। এরিস কাউকে কৈফিয়ত দেয় না। পর্ব 18। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনও কমেনি রাশিয়াতে। 3 মাস আগে এসেছে থেকে সেই এক তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একঘেয়ে লাগছে ঈশানীর নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনচান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেন্ট হাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অগত্যায় ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসেব করে রাখি ইস্যু। এখন মাঝরাত। রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রোশনাই এই ঢলঢলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাতেও লাবণ্যতা, স্নিগ্ধতা যেন উপচে পড়েছে তার। সেদিন এই বীভৎস ঘটনার পর থেকে আর কখনো পালানোর দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্ট হাউসের 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটাতে। আজ বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভিজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতপর আঙুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগাড়ে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটিসুটি অক্ষরে লিখল ঈশানী, চেরি ব্লজমের একটা সুন্দর বিকেল হোক আমার। স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনও খুশি হওয়ার স্বপ্ন দেখে। কি জানি কেন। ইস্যু লিখছিল। মাঝরাত্রিরে মনের সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল ডায়েরির পাতায়। ঠিক এমন সময় ওপরতলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণঘোরে সচকিত হয়ে ওঠে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচানক। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনিতেই রুম থেকে বেরিয়ে লাঞ্চের দিকে পা বাড়ায় ঈশানী। ফ্লোরা রুমে আটকে ঘুমাচ্ছে। ঈশানীর জানা মতে তুষার আর এরিস পেন্ট হাউসে নেই। তাহলে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে এমন? অগত্যা রহস্যময় এই আওয়াজের উৎস খুঁজতে ঈশানী একাই সিঁড়ি ভেঙে ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে এক পলক চাইল এরিসের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডসদের পাহারায়। তার মানে অফিস গোছকে কেউ নেই, তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগলো। তৎক্ষণাৎ আবারও সেই ধূপধাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী।
কারণ ও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলে কী হবে, সময় মতো এক একটা জানোয়ারের চাইতেও বেশি হিংস্র তারা। এগোতে এগোতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে থামকালো ঈশা। এই রুমের ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পর পর, কিন্তু এত রাতে কী আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহীনে জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবেই ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারে মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরেই শুধুই কালোর সমাহার। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়, এই পেন্ট হাউসটাই তো পুরোপুরি কালো, মরিচিকার মতো একটা তামাশাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলকধাঁধার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতেই ঈশানী ভাবে, এতগুলো দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়লো না কেন? কে থাকে এখানে? পরক্ষণে ঠোঁট উল্টে নিজেকে নিজে বোঝালো ও, অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেডসাইডের দেয়ালের বিশাল পেন্টিংটাতে। দেওয়াল জোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তে চোখ মুখ কুঁচকে এলো ওর। চিত্র তো নয়, যেন জ্যান্ত একটা মানুষ খেকো সরীসৃপ। সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে ওর পানে, যা দেখা মাত্রই অজানা শিহরণে শীতল ঠান্ডা স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড বেয়ে। সেদিকে এক পলক ভয়ের তো নজরে বুলিয়ে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে, তার আগেই ওর ধ্যান ফিরে এলো পুনরায় সেই অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী, দেখলো রুমের মাঝেই আরেকটা রুম, ওদিকটায় আলো জ্বলছে। তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল আলোর সূত্র ধরে। হাট করে খোলা দরজার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনের দৃশ্যে আটকে গেল আপনা আপনি। অজান্তেই ফাঁক হয়ে এলো অধৈর্য গোল। ফাঁকা হয়ে যাওয়া সেই হকচকান ওষ্ঠধন নাড়িয়ে একা একাই বিড়বিড়ালো মেয়েটা। তার মানে এটা এরিসের রুম? মাস্টার বেডরুমের সঙ্গে যুক্ত জিম রুমটাতে একাই এরিস, তাতে লেদার গ্লাভস লাগিয়ে সেই কখন থেকে পাঞ্চিং ব্যাগটায় ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালে রুমের দরজা খুলে রাখায় মাঝরাতে ওর পাঞ্চিংয়ের আওয়াজই এতক্ষণ ধরে ধূপধাপ রহস্যময় শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো পেন্ট হাউসের চার দেয়াল। মাঝরাতে যখন তখন জিম করার অভ্যেস রয়েছে এরিসের, তাই এহেন শব্দে গার্ডসরা উদ্গ্রীব না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিকই ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো ও নিজেও অনুমান করেনি যে বাঘটা পেন্ট হাউসেই রয়েছে। কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঢোক গেলে জিভের ডগা দিয়ে অধর ভিজিয়ে নিল ঈশানী। অতঃপর আর চোখে পুনরায় দেখে নিল এরিসের অবস্থান। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি আর কার্গো প্যান্ট, ট্যাটু করা উন্মুক্ত পেশিবহুল হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ইস্যুর নজর গেল পুরুষালী সুডৌল শরীরের দিকে। স্কিনে স্যান্ডো গেঞ্জি ভেদ করে তার জিম করা পোক্ত শরীরের প্রতিটি ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে সামনের এই দৃশ্যটা। পাঞ্চ করার সময় তার প্রতিক্রিয়া, তার ঘর্মাক্ত মুখভঙ্গিমা, দাঁতের ডগা দিয়ে বারবার অধর কামড়ে ধরার সব কিছু অপার্থিব। বরাবরের মতো এবারেও ইস্যুর মনের কিনারায় একটাই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত, উনি কি আসলেই একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি শোবিজ দুনিয়ার কোনো নামকরা সুপারস্টার? পাঞ্চিংয়ের এক পর্যায়ে কোনো কিছু ইঙ্গিত না দিয়ে হুট করে রুমের দরজায় চোখ রাখল এরিস। এরিসের হঠাৎ চাউনিতে তড়াক করে ধরফড়িয়ে উঠল ঈশানীর হৃদয়টা। তৎক্ষণাৎ দরজার আড়লে গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়ল ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতে এদিকে চলে না আসে এরিস, নয়তো আজ আরও একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানী প্রার্থনা কাছে দিল হয়তো। এরিস জিম রুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ইস্যুর ধারে কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। এরিস ওয়াশরুমে ঢুকতেই হাত ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়ো করে কেটে পড়ার ধান্দায় চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটল আসল বিপত্তি। রুমটা ছিল ফিঙ্গার লক, মানে এরিসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না মানে কিছুতেই না। খানিকক্ষণ টানাটানি আর জোর জবরদস্তি করে অবশেষে ঈশানী যখন বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে সঙ্গে কলিজের সব পানি শুকিয়ে কাঠ হয়ে যায় ওর ভেতরের। তপ্ত শ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে ভয়াতুর দৃষ্টি মেলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেওয়ালে পাইথনের পেন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ঝপঝপ আওয়াজ, সব কিছুই যেন একযোগে বিদ্রুপে হাসছে ওকে দেখে। সকলের আওয়াজ ছাপিয়ে শুধু একটা কথাই ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে ইস্যুর কর্ণগ্রহরে, বোকা ঈশানী। সবসময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে ফেঁসে যায় মেয়েটা, বেচারি।
কুণ্ঠায় এক কোণে জলসর হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসে এরিসের রাজভারী আওয়াজ, তুষার, টাওয়ালটা এগিয়ে দাও তো। এরিসের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিহরে পৌঁছে গেল ঈশানী। ভেতরের সংজ্ঞাকে পাছে হটিয়ে দুশ্চিন্তারা ভর করলো অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হওয়ার উপায় নেই তা জানা সত্ত্বেও দু একবার সহস্তে ধাক্কা দিল মেটালিক দরজাটায়। অহেতুক ধাক্কায় সেটি খোলাতে দূরে থাক, উল্টো ব্যথা পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হিয়ার মি, টাওয়ালটা দাও। পুনরায় ভেসে এলো এরিসের রাজভারী কণ্ঠস্বর, যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে থাকা ঈশানী পেছনে ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতে ও দেখল দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়েছে এরিস, আরেকবার ডাক দিল বলে। আর তারপর হয়তো সোজা বেরিয়েই আসবে ওয়াশরুম থেকে। তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেল ঈশানীর। ও আর কিছু না ভেবেই গলার স্কার্ফটা দিয়ে ভালো মতো মুখ ঢেকে বেড থেকে তাওয়ালটা নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাছের দরজাটা ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে এরিস। এক কোণে কোনো মতে আঁটোসাঁটো করে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে এরিসের হাতের দিকে তোয়ালটা এগিয়ে দিল ও। তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইসুর নরম হাতটা কবজিবন্দি করে নেয় মাফিয়া বস। অতঃপর চোখের পলকে হ্যাঁচকা টানে নিয়ে যায় ভেতরে। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘুরিয়ে নিজের বাহুবদ্ধে করে অন্য হাতে থাকা ধারালো চাকুটা আকস্মাৎ চেপে ধরে ওর গলায়। সরু কণ্ঠনালী ঠিক নিচে ছুঁই ছুঁই করছে একটা চকচকে ধারালো চাকু, যা দেখা মাত্রই শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। মাত্রাতিরিক্ত আতঙ্কে জর্জরিত হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে মেয়েটা। ওদিকে শাওয়ার থেকে নিঃশব্দে বেরিয়ে আসা শীতল জলের স্রোতে ভিজে একাকার ও সর্বাঙ্গ। পানিতে ভিজে সফেদ রঙা ফিনফিনে পাতলা ফ্রকটা ইতিমধ্যে আয়নায় পরিণত হয়েছে। পাতলা ফ্রকের আস্তর ভেদ করে মেয়েটার গমরঙা কোমল ত্বক স্পষ্ট দৃশ্যমান। যদিও এরিস কিংবা ঈশানীর কারোরই খেয়াল নেই সেদিকে। এই মুহূর্তে কঠিন কোনো শাস্তির ভয়ে নীল হয়ে আছে ঈশানীর সমগ্র মুখমণ্ডল। এরিস নিজের হাতের অবস্থার অনড় রেখে অত্যন্ত কুটিল স্বরে বলে ওঠে, ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। এরিস ইউভানের সিক্স সেন্স কখনো ভুল হতে পারে না। এরিসের কথাগুলো কর্ণগহ্বর ভেদ করতেই চকিতে ঘাড় ঘোরা ঈশানী অবস্থান থেকেই চোখ রাখে পিয়ার্সিং করা ধূসর বাদামে একজোড়া অনুভূতহীন শূন্য চোখে। শাওয়ারের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে এরিসের সিগারেট পোড়া কালচে বাদামি অধর যুগল আরও উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধর তলার এই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানী তাকিয়ে আছে, ওর চোখের কোণে বহুর আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল অক্ষিযুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে চোখের রং বদলে গেল এরিসের। মুখটা স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও এরিস আর বুঝতে বাকি নেই এই নীল চোখের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে এরিসের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমেষে। বিচক্ষণ সর্বগ্রাসী নির্দয় মাফিয়াটাও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপি মাফিয়া বসটার দুনিয়া থমকে যায় মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে। না চাইতো ভেতরের পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বারবার। ঠিক এখন এই মুহূর্তের মতো সরলতার গাঢ় নীল চোখে মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফুসকে নিচে পড়ে গিয়েছে সে কথা জানে না স্বয়ং এরিস। চাকু পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজে নড়ে চড়ে ওঠে ঈশানী। এরিসের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে ঠোঁট নাড়ায় ভীত মেয়েটা। দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে। এরিস ছাড়ল না ওকে, উল্টো ইস্যুর তুলতুলে নরম হাত দুটোকে ওপরে তুলে নিজের বলিষ্ঠ হাতে মুষ্ঠবদ্ধি করে কাঁচের দেয়ালের সঙ্গে আচানক চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চলের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে এরিস বলেন, এখানে কেন এসেছো? পথ ভুলে। প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুণ্ঠায় আওয়াজ বের হচ্ছে না ঈশানুর কণ্ঠনালী ভেদ করে। জলের স্রোতে কাক ভেজা হয়ে গিয়েছে শরীর, তার ওপর এরিসের এহেন আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন। সব মিলিয়ে অন্তঃকরণ নেভু নেভু করছে ঈশানীর। এক্ষুনি রুহটা বেরিয়ে গেল বলে। ঈশানী ভয়ার্ত চাউনিতে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ও উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, ইচ্ছে করেছে খেয়ে ফেলি। এরিসের এরূপ কথায় তড়াক চোখ খুলে চাইল ঈশানী। জড়ানো গলায় ঠোঁট নাড়িয়ে শুধালো, খেয়ে ফেলবেন মানে? কাকে? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছে আমায়, একটা অসহ্য লাগছে। তুমিও কি ম্যানিপুলেশন জানো নাকি?
এরিসের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ওদিকে ওর কথা আর জের ধরে ঈশানী না চাইতো ভ্রু মাকিয়ে বলে ওঠে, কি? কতবার বলেছি আমাকে এই ইনোসেন্ট ব্লু আইস দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? এরিসের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহ্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়ালো ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা একটানে সরিয়ে ওর চুপসে যাওয়া এইটুকুন মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল এরিস। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে ভিতরে। তার জেদ ধরেই মাফিয়া বসটা গম্ভীর স্বরে বলে উঠল, আমার সামনে আসবে না একদম, নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সবসময়। এরিসের কথার পাছে নাক ফোলালো ঈশানী। তীব্র রাগে তীর তীর করে কেঁপে উঠল ও ছোট্ট নাকের ডগা, যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসেরও। অগত্যা রাগের তোপের খেই হারিয়েই এরিসের মুখের ওপর ইস্যু বলল, আপনার সামনে কোনোদিন আসবো না বলেই তো পালাতে চেয়েছি বারবার। সেই সুযোগ দিয়েছেন একবারও? যতবার পালাতে গিয়েছে ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্ট হাউসের বাইরের দুনিয়া নরকের চাইতেও বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়াভরা ঢলঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে এরিস। দেওয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে এরিসের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানীর সমগ্র মুখমণ্ডলে। এহেন জোর গতির জলের স্রোতে মেয়েটা তাকাতে পারছে না ঠিকমতো। ওর নাজেহাল অবস্থা দেখতে ভালোই লাগছে, তাই তোকে আরেকটুখানি চালাতন করতে গ্রীবা নামিয়ে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো এরিস। এবার দুজনের মাঝামাঝি কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই ছুঁই করছে। লজ্জা আর ভয়ে জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। ভেজার কারণে ওর সম্ভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে এক নজর দৃষ্টিপাত করে আকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করলো এরিসের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের ওপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়ো পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। এরিস আর বাধা দিল না ওকে। ভীত মেয়েটার মাথার ওপর নিজের শুকনো টাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে বলল, যেতে পারো। এরিসের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকালো ঈশানী। পেছনে না ঘুরেই রিনরিনে আওয়াজে বলল, দরজা তো বন্ধ, কিভাবে? ঈশানীর কথা শেষ হতে না হতেই ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এলিস। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনোরূপ জবাবদিহিতা ছাড়াই ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখলো দরজায়। অতপর রূঢ় স্বরে ঈশানীকে বলল, গো আহেড। এবারে ইস্যুর হাতেই খুলে গেল দরজাটা। দরজা খুলতে না খুলতেই এরিসের তোয়ালেটা গায়ে পেঁচি এক মুহূর্তের মাঝে ভেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গার লক কেন সেট করলো এরিস? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়াতক ভুতুরে রুম থেকে বের হওয়ার আনন্দে আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেরি লাইটে চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বার কাউন্টারের ওদিকে মদ্যপ নারী পুরুষের উপচে পড়া ভিড়, সেদিকে অবশ্য দৃষ্টি দিল না এরিস। পরনের ওভারকোটটা খুলে তুষারের হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটর ধরে সোজা চলে গেল হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার এই বিশাল কামরার হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। তার পাশের কাউচে বসে এক মনে ফোন স্ক্রল করছে টমেটো প্রিন্স খ্যাত ড্রাগ ডিলার অ্যালেক্স জেভ। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় এরিস আর তুষার। এরিসকে দেখা মাত্রই জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যস্ত ভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে উঠল টমেটো প্রিন্স। আজকের এই সিক্রেট মিটিংয়ে উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে এরিস আর ড্যানিয়েলের মাঝে সাক্ষাৎটা তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং এলিক্স। এরা দুজন মিলে গেলেই ওর টমেটো সসের ব্যবসা রমরমা। সেই যাই হোক, আপাতত এরিস আর ড্যানিয়েলের কথোপকথনের পালা। সামনে এগিয়ে গিয়ে ড্যানিয়েল মুখোমুখি কাউচের ওপর পায়ে পা তুলে গা ছড়িয়ে বসল এরিস। অ্যালেক্সের জোরপূর্বক হেসে এরিসের মাঝে গুমট ভাব ভাঙতে বেশ উৎসুক কণ্ঠে বলল, ওহ রিশঙ্কা, তুমি যে সত্যিই আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর পাইথন লিডার। ড্যানিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলল, তুমি তো এটা বলনি যে আমি ছাড়া আরও একজন ইনভাইটেড এখানে, তাহলে অত্যন্ত রিভলভারটা ঠিকঠাক লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইল ওকে। চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, আহা রিশঙ্কা,
এখনও সমঝোতার কথা হচ্ছে, এখানে সমঝোতার কথা হচ্ছে, তুমি কেন অযথা ওসব বন্দুক টন্দুক টেনে কথা বলছো? আমি এসেছি কারণ ডিলটা আমার সাথেই হচ্ছে মিস্টার এরিস। আমি তোমাকে এমন কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলল ড্যানিয়েল। লোকটা এরিসের চেয়ে বয়সে বড়, তবে নির্মিত পেট আর শরীরচর্চায় মাধ্যমে তৈরি করা কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকঠাক অনুমান করা দুষ্কর। ওর ঠোঁটের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটা দিকে এক পলক চেয়ে স্পষ্টকালে এরিস বলল, পেছানো কথা শোনার সময় নেই, সরাসরি ডিলে আসুন। ঠোঁট উল্টালো ড্যানিয়েল, কিঞ্চিত কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা যে ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই এরিসের, তাই আপাতত চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে দিল এরিসের নিকট। এরিস সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে, অতঃপর বক্সটা খুলে এগিয়ে দিল এরিসের নিকট। বক্সটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে এরিস ঠোঁট বাঁকিয়ে হাসল কিঞ্চিত। পরক্ষণে নিজের বাজ পাখির মতো সূক্ষ্ম দৃষ্টি যুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে বলল, ব্লাড ডায়মন্ড? সন্দেহ আছে? আছে তো। এরিস বলতে বাকি তৎক্ষণাৎ চকচকে শনিপন স্থিত রঙা ডায়মন্ড বক্স থেকে তুলে আস্তে করে কাঁচা টেবিলের ওপর রাখলো ড্যানিয়েল। অতঃপর পকেট থেকে ছোট্ট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝ বরাবর ক্ষত করে রক্ত বের করে আনলো একটানে। সেই রক্তাক্ত হাতটা নিয়ে রাখলো ডায়মন্ডের ওপর। হাত বেয়ে তাজা রক্তের এক ফোঁটা ডায়মন্ডের ওপর গড়িয়ে পড়তেই স্বচ্ছ পানির মতো হীরক খণ্ডটি মুহূর্তেই ধারণ করলো টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা সকলের চোখের সামনেই ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করেছে। পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর এরই সহ এখানে উপস্থিত সবাই ভালো মতোই জানে এটা। এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই। টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাত চেপে ধরে পুনরায় ভ্রু উঁচিয়ে প্রশ্ন সরে ড্যানিয়েল। টকটকে লাল অপার্থিব রক্ত খানিকটার দিকে কিয়তজ্ঞ তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে এরিস। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল সোজাক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। পায়ের ওপর পা তুলে বসল এরিস। রাজভারী আওয়াজে জিজ্ঞেস করলো, বেশ বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল মুহূর্তেই কুচকালো এরিসের। তীক্ষ্ণ ভাঁজে সংকুচিত হলো ভ্রুযুগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গভীরতা টানল এরিস। বলল, সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করেই জানি কোনো এক বিশেষ কারণে মেয়েটাকে এখনও কোথাও পাঠাওনি তুমি। অন্য কিছু বলুন, ওকে বেচবো না। কেন বেচবে না? অফারটা অল ইজ ইয়োর প্রপার্টি। আফটার অল সি ইজ ইউর প্রপার্টি। ও যে তোমাকে ব্লাড ডায়মন্ড এনে দিতে পারে সেটা কি তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে ওঠে ড্যানিয়েল। ক্রোধ ঠেকানোর পায়তারা করে এরিসকে শান্ত কণ্ঠে বোঝাতেই চাইল লোকটা। তবে ইতিমধ্যে ড্যানিয়েলের কথায় ফুঁসে উঠেছে এরিস। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর মস্তিষ্কে। ভেতরে ক্রোধের দাবানল, তবুও সামনাসামনি স্থির থেকে দাঁতের মাথে দাঁত পিছল এরিস। বলল, সম্পদ আর সম্পত্তির পার্থক্যটা জানেন তো মিস্টার হ্যারিসন? সম্পদ হলো সেই জিনিস যেটা নিজের মতো করে উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কোনোদিন বিক্রি কিংবা অন্যের হস্তগত করা সম্ভব নয়। আর ওই মেয়েটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। ডিল ক্যান্সেল। এক নাগারে কথা শেষ করে উঠে দাঁড়ায় এরিস। সামনের দিকে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল, মেয়েটা যে এক সপ্তাহে তোমার সম্পদ তা প্রমাণ কোথায়? সরি, মেয়েটা যে একান্তই তোমার সম্পদ তা প্রমাণ কোথায়? আমি যদি তুলে নিয়ে আসি ধরে রাখতে পারবে তো? ফের ঘাড় ঘোরালো এরিস। ড্যানিয়েলের মুখের ওপর একটা বিদ্রুপাত্মক হাসি ছুড়ে দিয়ে বলল, তুলে আনা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছোঁয়া স্পর্শ করে দেখাবেন মিস্টার হ্যারিসন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হাসির জোয়ারে ঠোঁট বাঁকিয়ে ড্যানিয়েল কথাটা বললেও এরিস আর চাইল না সেদিকে। লম্বা পা ফেলে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। এরিস দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে তুষারও। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে ছুটতে ছুটে করিডোরের মাঝে ওদের পথ আটকায় অ্যালেক্স। সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলে, কি বাড়াবাড়ি শুরু করেছো তুমি শঙ্কা? এক্সকিউজ মি, কোনটা বাড়াবাড়ি? একটা তুচ্ছ মেয়ের জন্য বারবার ব্লাড ডায়মন্ডের অফার হাতছাড়া করছো? ড্যানিয়েলের মতো বিষধর গোখরাকে খেপিয়ে দিচ্ছ? এটা বাড়াবাড়ি নয়। অ্যালেক্সের এত কথার পাছে ভাবলেশীর কণ্ঠে এরিস বলল, ইটস টোটালি মাই চয়েস। রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়লো না অ্যালেক্স, উল্টো জোর গলায় বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যে একটা মেয়েকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছো সেটা কি এখনও বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছো না? এই দুর্বলতা তোমার পাইথন প্যারাডাইস।
এই দুর্বলতা, তোমার পাইথন প্যারাডাইস, তোমার মাফিয়া সাম্রাজ্য, এমনকি তোমার জীবন, সব কিছুকে ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা একবারও ভেবে দেখেছ কি? অ্যালেক্সের প্রতিটি কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল এরিসের মস্তিষ্কে। প্রতিটি কথা জোরালো প্রতিধ্বনিতে ভেতরে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে ওর। আগ্নেয়গিরির দাবানলের মধ্যে জ্বলন্ত অঙ্গারে ঝলসে যাচ্ছে বক্ষস্থল। তবুও বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চল শক্ত করে জবাব দিল এরিস। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এরিস ইউভান কারোর প্রতি দুর্বল নয়। এখন পথ ছাড়ো, নয়তো আজকের পর থেকে জ্ঞানের বাণী বিলোনোর জন্য এই চেহারাটা অক্ষত থাকবে না তোমার। ঢকাত করে শুষ্ক ঢোক গিরে তৎক্ষণাৎ সরে দাঁড়ায় অ্যালেক্স সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় এরিস। সন্ধ্যা তিমিরের পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল দিনের শেষ প্রহরের নিয়ন আলোর রশ্মিটুকু। সারাদিন অল্প অল্প তুষারপাতের ফলে বরফের মসৃণ চাদর ঢাকা পড়েছে প্রকৃতি। কাছের দেয়ালগুলোতে শিশির বিন্দু ন্যায় জমে আছে গলিত বরফকণা। ইসানি আর ফ্লোরা কিচেনেই ছিল। টুকটাক কথা নিয়ে হাসাহাসি করছিল ওরা। তখনই মেন গেট খুলে পেন্ট হাউসে প্রবেশ করে এরিস। ওর চেহারায় ক্ষুব্ধতা স্পষ্ট। এরিস লাউঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গেই থেমে যায় হাসির রোল। এরিসের অগ্নিমূর্তি দৃশ্যগত হতেই ভয়ে জড়সড় হয়ে কাউন্টারের এক কোণে দাঁড়িয়ে পড়ে ঈশানী আর ফ্লোরা। আজ আর সোজা ওপরে গেল না এরিস। উল্টো মাঝপথে দাঁড়িয়ে লাউঞ্জের এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে লাগলো ঈশানীকে। এক পর্যায়ে ওর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখতে পেল সরলতার কিচেন কাউন্টারের এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখ মুখে ভেসে উঠেছে স্পষ্ট আতঙ্ক। সেসবে ধার ধারল না এরিস। এগিয়ে গিয়ে শক্ত হাতে কবজি চেপে ধরল ওর। আচানক ঘটনার চোখ তুলে এরিসের পানে চাইল ঈশানী। ওর চেহারার স্পষ্ট কাঠিন্যতা উপলব্ধি করে কান্না ভেজা কণ্ঠে কাকুতি স্বরে বলে উঠল, কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছেন? কি ভুল করেছি আমি? ঈশানীর কথায় কোনোরূপ জবাব দেয় না এরিস। উল্টো ওকে টানতে টানতে নিয়ে যায় দোতলার অফিস কক্ষের স্টোর রুমে। রুমটা ছিল অন্ধকার আর ভীষণ ঠান্ডা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনিক্স জিনিসপত্রের ধ্বংসস্তূপ। তারই মাঝে টেনে হিঁচড়ে ঈশানীকে নিয়ে এলো এরিস। মেয়েটার পরনে কোনোরূপ গরম কাপড় নেই, তাও সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না এরিস। ও একটানে ইস্যুর গলার ওড়নাটা কেড়ে নিয়ে রাগের তোপে গজরাতে একটা ভাঙা স্ট্যান্ডের হেডবোর্ডের সঙ্গে হাত দুটো ওড়না দিয়ে বেঁধে দিল ঈশানীর। নিষ্ঠুর লোকটার কাণ্ডে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল কন্দনরত মেয়েটা। কাঁদতে কাঁদতে দিশারা হয়ে বলল, কি করেছি আমি? কেন বাজছেন এভাবে? এখানে খুব ঠান্ডা, আমার শীত করছে, ছেড়ে দিন দয়া করে। ঈশানীর কথা যেন শুনেও শুনল না এরিস। ও নিজের মতো করে ইস্যুর হাত দুটোকে বেঁধে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ওকে রেখে বিনা বাক্যে বেরিয়ে গেল স্টোর রুম থেকে। এরিসের যাওয়ার পান চেয়ে এখনও এক নাগারে চেঁচাচ্ছে ঈশানী। আকুতি বিনতি করে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছে ও, অরণ্য, যাবেন না দয়া করে। অন্ধকারে ভয় করে আমার। এখানে অনেক ঠান্ডা, আমি তো মরে যাব। দয়া করুন। কেন এমন অহেতুক শাস্তি দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? দরজার বাইরে দাঁড়িয়ে পাছে ফেলে আসা কণ্ঠরত ঈশানীর আকুতি ভরা কণ্ঠস্বর শুনতে পেয়ে আহত কণ্ঠে বিড়বিড়াই এরিস, কিছুই করনি তুমি। আর না তো আমি তোমাকে শাস্তি দিচ্ছি। আমি তো সেফ নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, তোমার প্রতি দুর্বল না হওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শাস্তি দেওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য। রাত জাগা শৃগাল আর নেকড়ে শাবকের হাউলিং এ জানান দিয়ে যায় এখন মাঝরাত্রির। সেই সন্ধ্যারাতে ইস্যুকে ওভাবে অন্ধকার স্টোররুমে আটকে রেখে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না এরিস। অগত্যা তখনই তুষারকে আদেশ করে ঈশানীকে মুক্ত করে দিতে। আর তখন ওই মুহূর্তে পাইথন লিডার এরিস ইউভান নিজের ঘুম বিসর্জন দিয়ে নিচতলার 12 বাই 12 ফিটের ছোট্ট কামরার সামনে শটান দাঁড়িয়ে তার নিষ্প্রভ অক্ষিযুগল রুমের ভেতরে নিবদ্ধ। সেথায় এক অপূর্বা সুন্দরী ঘুমিয়ে, এলোমেলো তার ঘুমের ভঙ্গিমা। তার চেয়ে অবাক করা বিষয়, মেয়েটা চেয়ারে বসে টেবিলে মাথা এলিয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে আছে, অথচ একটু নড়লেই মাথাটা টেবিল থেকে পড়ে ঘুম ছুটে যাবে এমন অবস্থা। চোখের কোণে জলকানা জমে আছে এখনও, হয়তো কেঁদেছিল খুব। ঘড়ির কাঁটায় টিকটিক করে আওয়াজ তুলছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। নিঃশব্দ অতিবাহিত হয় সেভাবেই। তবুও চোখ জুড়ায় না এরিসের। মাফিয়া বছর হৃদয় বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসেরা ক্লান্ত হয় না মোটেই। অবশেষে উপায়ন্তর না পেয়ে ডক্টর মাধভেই এর নাম্বারে কল দিল এরিস। বুকের বাম পাশটায় অযাচিত হাত বুলিয়ে বলে উঠল, ডক্টর, আই থিঙ্ক আই নিড আ হার্ট সার্জারি। হোয়াট? হার্ট সার্জারি? হার্ট সার্জারি করবে গো বেচারা। এরিসের কথায় পুরোপুরি তন্দ্রভাব কেটে গেল ডক্টরের। তিনি হকচকিয়ে উঠে বললেন, হোয়াট হ্যাপেন রিশঙ্কা? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সামটাইমস মাই হার্ট বার্নস লাইক হেল, অর সামটাইম ইট বিটস সো ফাস্ট। ডক্টর মাধভে এর জানা মতো এরিসের কোনো হৃদরোগের সমস্যা নেই, তাই সন্দেহের বশে তিনি হুট করেই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে বসলেন,
ডিড ইউ ফিল ইন লাভ উইথ সামথিং, না, ডিড ইউ ফিল ইন লাভ অর সামথিং। ডক্টর মাধভাই এর কথাটা পুরোপুরি শুনল না এরিস। তার আগেই ছুটে গেল ঘুমের ঘোরে নড়েচড়ে ওঠা ঈশানীকে পড়ে যাওয়ার হাত থেকে সামলাতে। অসাবধানতায় টেবিল থেকেই পড়ে যাচ্ছিল ওর মাথাটা। ঠিক তখনই হাত বাড়িয়ে ওর নরম তুলতুলে গালের অগ্রভাগে হাতের তালুতে তুলে নেয় এরিস। সেভাবেই ওর মাথাটা আলগোছে সামলে রেখে ঘুমন্ত মেয়েটার আদরে মুখের পানে চেয়ে হিসহিসিয়ে বিড়বিড়ায় নির্ঘুম মাফিয়া বস। সফট অ্যান্ড ইনোসেন্ট। কোনো এক নামহীন জগতের আকাশ বাতাস ছাপিয়ে হৃদগহীনে হানা দেয় তখন অযাচিত কিছু গানের লাইন। যদি একটা বারও পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ে শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। এই গানটা ওয়েস্ট বেঙ্গলে এত ফেমাস বলার মতো নয়। এর একটা সিরিয়ালও আছে যেটা বেঙ্গলি, ওটা তো আরও মারাত্মক। গানটা হেব্বি। আজকের পর্বটা এখান অবধি রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।